এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 56 থেকে 57 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 56 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগের বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং সমাধানের পদ্ধতি সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো, আমাদেরকে বলা হয়েছে ভাগের যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে, ভাগের বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি, এর আগের পৃষ্ঠায় যে অঙ্কগুলো করেছি সেখানে কিন্তু ভাগের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা কীভাবে একটি ভাগ অঙ্ককে সমাধান করতে পারি সেই ব্যাপারে কিন্তু আগের পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে, মানে আমাদের দেখানো হয়েছে, তাই না? তাহলে সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে এই নিচে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমাদের সমাধান করতে বলা হয়েছে এবং আমরা কি পদ্ধতিতে সমাধান করেছি সেই পদ্ধতিটা কিন্তু সহপাঠীদের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে, তাই না? তাহলে দেখো, এখানে যে অঙ্কগুলো রয়েছে আমরা যদি এখান থেকে কিছু অঙ্কের সমাধান করি, দেখো 1 নম্বরে বলা হয়েছে 250 ভাগ 50। তাহলে 250কে আমরা 50 দ্বারা কীভাবে করে সহজে ভাগ করতে পারি? আমরা জানি যে যদি এই যে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 250 এবং 50, এই দুটি সংখ্যাতেই যদি শূন্য থাকে, যেমন এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, যদি একটি একটি করে শূন্য থাকে তাহলে কিন্তু আমরা এটিকে 10 দ্বারা ভাগ করে এই সংখ্যাটিকে ছোট বানাতে পারি আগে, তাই না? যদি আমরা এই সংখ্যাগুলোকে, এই বড় সংখ্যাটিকে ছোট বানিয়ে ফেলি তখন কিন্তু এই ভাগ অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাই না বন্ধুরা? দেখো, একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি দুই পাশেই একটি করে শূন্য থাকে তাহলে কিন্তু আমরা এটিকে 10 দ্বারা ভাগ করতে পারি। কেন 10 দ্বারা ভাগ করতে পারি? কারণ দেখো, এই 10-এর মধ্যে কিন্তু একটি শূন্য রয়েছে, তাই না? যদি একটি একটি করে শূন্য থাকে তাহলে আমরা 10 দ্বারা ভাগ করে এই সংখ্যাটিকে ছোট বানাবো, ঠিক আছে? এই দুটি সংখ্যাকে আমরা ছোট বানাবো। আবার যদি দুইটি করে শূন্য থাকে, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে দুইটি শূন্য রয়েছে, আবার এই পাশেও কিন্তু দুটি শূন্য রয়েছে। যদি দুই পাশে যদি দুটি করে শূন্য থাকে তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? তাহলে কিন্তু আমরা 100 দ্বারা ভাগ করব। কারণ কি? কারণ 100-র সঙ্গে কিন্তু দুটি শূন্য রয়েছে। দেখো, এই যে 100-র সঙ্গে শূন্য রয়েছে কতটি? 2টি। যদি একটি একটি করে শূন্য থাকে তাহলে আমরা 10 দ্বারা ভাগ করব। যদি দুইটি করে শূন্য থাকে তাহলে আমরা 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে কিন্তু এই সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 150 ভাগ 25। তাহলে এইখানে আমরা একটি শূন্য দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনো শূন্য নেই। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করব, তাই না? এটি কিন্তু একটি প্রশ্ন, একটি বিষয়। এরকম যদি হয় কখনো, তাহলে আমরা দেখব যে 10 ছাড়া আর কোন সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি। আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারাই দুটিকে ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন দেখো, আমরা কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা আমরা 150-কেও ভাগ করতে পারি, আবার 5 দ্বারা কিন্তু 25-কেও ভাগ করতে পারি। দুটি সংখ্যাকেই কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটিও ছোট হয়ে যাবে, আবার 25ও ছোট হয়ে যাবে, তাই না? তখন কিন্তু ভাগ অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? আমরা তাহলে কি করব? যে কোনো অঙ্ককে আগে ভাগ করে, একটি সংখ্যা দিয়ে ভাগ করে সেই সংখ্যাটিকে আগে আমরা ছোট বানিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর বলা হয়েছে 250 ভাগ 50। তাহলে আমরা এটিকে কীভাবে করে ছোট বানাতে পারি? দেখো, এখানে যেহেতু দুই পাশে একটি করে শূন্য রয়েছে, যার কারণে কিন্তু আমরা এটিকে কত দ্বারা ভাগ করতে পারি? এই দুটিকেই আমরা 10 দ্বারা ভাগ করতে পারি, কারণ 10-এরও কিন্তু একটি শূন্য রয়েছে, তাই না? তাহলে দেখো, এটিকে আমরা একটি তীর চিহ্ন দেবো। হ্যাঁ, একটি তীর চিহ্ন দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে কি ভাগ 10। অর্থাৎ আমরা এই 250-কে 10 দ্বারা ভাগ করব। আবার এই 50-কেও আমরা কি করব? এই 50-কেও আমরা 10 দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব হচ্ছে ভাগ 10, তাই না? ভাগ 10। আচ্ছা, যখন 250-কে আমরা 10 দ্বারা ভাগ করব তখন আমরা কত পাবো? দেখো, যে কোনো সংখ্যাকে যদি আমরা এই যে 250-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে উত্তরটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি। সেটা হচ্ছে কীভাবে? দেখো, এখানে যদি একটি শূন্য রয়েছে এবং এখানেও একটি শূন্য রয়েছে, তাহলে এই শূন্য কাটাকাটি হয়ে গেলে বাকি থাকে কি? বাকি থাকে শুধুমাত্র 25 এখানে, তাই না? এই 25টাই হচ্ছে কি? 25টাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আবার দেখো, একই রকমভাবে যেহেতু 50-কে আমরা 10 দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা কি করব? এই শূন্য এবং এই শূন্যকে কাটাকাটি করে দেবো। তাহলে এই শূন্য কেটে দিলে এখানে থাকে কত? এখানে থাকে কিন্তু শুধুমাত্র 5। তার মানে 50-কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5, এবং 250-কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 25, তাই না? এবারে আমরা যে কাজটি করবো, এখন কিন্তু আমরা এই 25-কে কিন্তু আমরা ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা ভাগ করবো। এই 25-কে আমরা ভাগ করব হচ্ছে কত দ্বারা? মাঝখানে কিন্তু আমরা একটা ভাগ চিহ্ন দেবো, কারণ আমাদের মাঝখানে একটি ভাগ চিহ্ন রয়েছে আগে থেকেই, তাই না? তাহলে 25-কে কিন্তু এখন আমরা ভাগ করব 5 দ্বারা।
দেখো আমাদের এই সংখ্যাগুলো কিন্তু এখন একবার ছোট হয়ে গেল, এই 250 হয়ে গেল মাত্র 25, এবং 50 এই যে 50 ছিল এটি হয়ে গেল শুধুমাত্র 5। এখন 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, আমরা কীভাবে ভাগ করতে পারি? আমরা যদি 5-এর ঘরে নামতা পড়ি, দেখো তো 5-এর সঙ্গে কতকে গুণ করলে 25 হয়? আমরা জানি 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, অর্থাৎ 5-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 25। যার কারণে আমরা বুঝতে পারি কি 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি উত্তর হবে 5, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। আমাদের উত্তর হচ্ছে কত? 5। আমরা উত্তর দিয়ে লিখে দিব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে, উত্তর দিয়ে কি লিখব? উত্তর দিয়ে লিখব 5, বা আমরা লিখতে পারি ভাগফল 5। এবার একই রকমভাবে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে দেখি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 700 ভাগ 25। এখন এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এইখানে আমরা 2টি শূন্য দেখতে পাচ্ছি, কিন্তু এই 25-এ কিন্তু আমরা একটিও শূন্য দেখতে পাচ্ছি না। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করব? দেখো আমাদের যে শুধু দুটি সংখ্যাকে 10 দ্বারাই ভাগ করতে হবে বা 100 দ্বারাই ভাগ করতে হবে এমন কিন্তু কোনো কথা না। আমরা কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করেও এগুলোকে ছোট বানাতে পারি। এখন দেখো তো যে এমন আর কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 700-কেও ভাগ করতে পারবো, আবার 25-কেও ভাগ করতে পারবো? এমন কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু অনেক সংখ্যা রয়েছে। যেমন আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা 700-কেও ভাগ করতে পারবো, 25-কেও ভাগ করতে পারবো। তারপর 25 দ্বারাও কিন্তু দুটিকেই ভাগ করতে পারি, 25 দ্বারা আমরা 700-কেও ভাগ করতে পারবো, আবার 25-কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা 5 দ্বারা যদি ভাগ করি, দেখো আমরা 5 দ্বারা যদি ভাগ করি, এখানে আমরা কি লিখবো? একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে ভাগ 5, এবং এইখানেও 25-এর পাশে একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে ভাগ 5। এখন 700-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? তাহলে কিন্তু আমরা উত্তর পাবো হচ্ছে 140। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? 140 পাচ্ছি, এবং যখন 25-কে আমরা 5 দ্বারা ভাগ করবো তখন কত পাবো? আমরা জানি 5 5 25, অর্থাৎ উত্তর পাবো কিন্তু 5, তাই না? তাহলে এইখানে দেখো আমাদের এই 700টা হয়ে গেল মাত্র 140, এবং এই 25 হয়ে গেলে কত? মাত্র 5 হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা এই 140-কে ভাগ করব কত দ্বারা? ভাগ করব 5 দ্বারা। আচ্ছা 140-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো আমাদের কিন্তু এখন এই অঙ্ক দুটি যেহেতু ছোট হয়ে গেল, আমরা কিন্তু আলাদা জায়গাতেই ভাগটি করে দেখব, ঠিক আছে? 140-কে আমরা 5 দ্বারা ভাগ করব। দেখো 5 দ্বারা প্রথমে আমরা যদি দেখি এক সংখ্যাকে ভাগ করা যায় কিনা। এক সংখ্যা এখানে রয়েছে 1, 1কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 1 ছোট 5 বড়, তাই না? এখন আমরা দেখব কি 2 সংখ্যাকে ভাগ করা যায় কিনা, অর্থাৎ এই দুটি অঙ্ক 1 এবং 4 এই দুটি মিলে হয়েছে 14, 14কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। আমরা জানি 5 দ্বারা 14-কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 একে 5, 5 2 10, 5 আবার 15 হয়ে যাবে, মানে 14-র চেয়ে বড় হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা 5-এর সঙ্গে 3-কে গুণ করতে পারবো না, আমরা 5-এর সঙ্গে 2-কে গুণ করবো, তাই না? অর্থাৎ 5 2 10। এখন এই 14 থেকে যদি 10-কে আমরা বিয়োগ করে দিই, কত হয় দেখো? 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 4, 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি যে শুরুতে কখনো 0 লিখতে হয় না, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 4। এবারে পাশে যে শূন্যটা রয়ে গেল এটিকে কিন্তু এখন আমরা ভাগ করিনি, যার কারণে কী করবো? এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে এই শূন্য পেয়ে দেখো 4 এবং 0 একসাথে মিলে হয়ে গেল 40। তাহলে এখন দেখো তো 5-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 40 পাই? আমরা জানি 5 8 40, তাই না? দেখো 40-এর সঙ্গে কিন্তু 40 মিলে গেল। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? আমরা উত্তর পাচ্ছি 28। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখবো হচ্ছে 28। এই 28 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি ভাগফল 28, অথবা আমরা উত্তর দিয়ে সরাসরি যদি 28 লিখে দিই তাহলে কিন্তু আমাদের এটি ভুল হবে না, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের পদ্ধতিটি ভুল অথবা সঠিক তা যাচাই করার জন্য হিসাবটি করি। দেখো আমরা নিচে কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে আমাদের কি বলা হয়েছে আমরা একটু দেখি। বলা হয়েছে যদি আমরা কোনো সংখ্যাকে 10 বা 100 দ্বারা সহজ পদ্ধতিতে ভাগ করি, তবে ভাজকের ডান পাশে ঠিক যতগুলো শূন্য রয়েছে ভাজ্যের ডান পাশ থেকে ঠিক ততগুলো অঙ্কের আগে কমা বসাই। এর ফলে কমার বাম পাশের সংখ্যাটি হবে ভাগফল এবং ডান পাশের সংখ্যাটি হবে ভাগশেষ। আচ্ছা এই কথাটি মনে হয় আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? তাহলে এটিকে যদি আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, দেখো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। শুরুতে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 734 ভাগ 10, তাই না? তাহলে এইখানে এই 734 হচ্ছে কি? এই 734 হচ্ছে ভাজক, এবং এই যে 10 মানে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি সেটিকে বলা হয় কি? এই যে 734 সেটি হচ্ছে ভাজ্য, মানে যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটিকে বলা হয় ভাজ্য। আমরা জানি এটি হচ্ছে ভাজ্য,
এবং যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ আমরা কিন্তু এখানে 10 দ্বারা ভাগ করতেছি, তাই না? যার কারণে এই 10 হচ্ছে কি ভাজক, অর্থাৎ আমরা বলতে পারি 10কে ভাজক। এখন আমরা দেখো ভাজ্য দেখতে পাচ্ছি 734 এবং ভাজক দেখতে পাচ্ছি 10। এখন আমরা যে কাজটি করব, আমাদের এই যে অঙ্কটি, এই অঙ্কটি দেখলেই আমরা বুঝে ফেলতে পারবো যে আমাদের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। ঠিক আছে, খুব মজার একটি বিষয় কিন্তু। দেখো আমরা কিভাবে করে দেখলেই বুঝবো যে কত ভাগফল এবং কত ভাগশেষ হবে। আমরা দেখব যে একটি সংখ্যাকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ ভাজকে এখানে কত। যদি এখানে 10 ভাজক হয়, এখানে ভাজক আমরা দেখতে পাচ্ছি কত 10, তাহলে 10-এ শূন্য রয়েছে কতটি, একটি শূন্য রয়েছে। যার কারণে আমরা করব কি, যদি একটি শূন্য থাকে, যার কারণে আমরা এইখানে এসে একটি সংখ্যার পরে আমরা একটি কমা দিব। ঠিক আছে, এখানে দেখো এই উল্টো দিক থেকে কিন্তু আমরা দেখতে যাব। ঠিক আছে, একটি সংখ্যার পরে কিন্তু আমরা একটি কমা দেব। যেহেতু ভাজকের ঘরে 10 রয়েছে, 10-এ যেহেতু একটি শূন্য, যার কারণে একটি সংখ্যার পরে আমরা কমা দেব। যদি এখানে দুটি শূন্য থাকতো, তাহলে দুটি সংখ্যার পরে কিন্তু আমরা এখানে কমা দিতাম। যদি 3টি শূন্য থাকতো, তাহলে এখানে কিন্তু 3টি সংখ্যার পরে আমরা কমা দিতাম। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এটিকে বের করব। আচ্ছা, যেহেতু একটি শূন্য, যার কারণে আমরা একটি সংখ্যার পরে কমা দিয়েছি। এখন এই কমার দুই পাশে যে সংখ্যাগুলো পাচ্ছি, দেখো এই পাশে আমরা পাচ্ছি কত, এই পাশে পাচ্ছি কিন্তু আমরা 73 এবং এই পাশে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 4। তাহলে আমরা বাম পাশে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে কি আমাদের ভাগফল, এবং ডান পাশে কমার ডান পাশে যে সংখ্যাটি পাবো আমরা সেটি হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগ করার শেষে গিয়ে আমরা এই সংখ্যাটিকে পাবো। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। দেখো আমরা এখানে বুঝতে পারছি কি, এই যে বাম পাশে আমরা 73 দেখতে পাচ্ছি, এই 73 হচ্ছে ভাগফল, এবং এই ডান পাশে যেহেতু আমরা 4 দেখতে পাচ্ছি, এই 4 হচ্ছে ভাগশেষ। আবার একই রকমভাবে যদি আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য পাশের অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো আমাদের এখানে বলা হয়েছে 987 ভাগ 100। এবারে কিন্তু আমাদের 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? এখন আমরা কি করব, 100-তে দেখবো যে কয়টি শূন্য রয়েছে। দেখো তো কতটি শূন্য, একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য রয়েছে, তার মানে এই পাশে এসে আমরা দুটি শূন্যের আগে আমরা কিন্তু একটু কমা দেবো। সরি, দুটি সংখ্যার আগে কিন্তু আমরা একটু কমা দেবো, তাই না? তাহলে দেখো একটি সংখ্যা, দুইটি সংখ্যা, এই দুটি সংখ্যার আগে আমরা একটু কমা দেবো, অর্থাৎ এইখানে একটু কমা দেবো। তাহলে এই কমার বাম পাশে আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র 9। তাহলে এই 9কে আমরা কি বলতে পারি, এই 9 হচ্ছে ভাগফল। এবং এই ডান পাশে, কমার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি 87। তাহলে এই 87কে আমরা কি বলতে পারি, ভাগ শেষ। ঠিক আছে, খুব সহজ কিন্তু। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে বলা হয়েছে কি, দেখো এবারে আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে চলো এবার উপরের পদ্ধতির সাহায্যে নিচের সমস্যাগুলো সমাধান করি। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে আমরা নিচের সমস্যাগুলোকে কিভাবে করে সমাধান করতে পারি। হ্যাঁ, দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, আমরা এখান থেকে কিন্তু বলে দিতে পারবো যে আমাদের ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে, তাই না? তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা 2-এর 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 776 ভাগ 10। দেখো এটিকে আমরা কিভাবে করে সমাধান করব, যেহেতু 10 মানে 10-এ শূন্য রয়েছে কতটি, একটি। তার মানে আমরা কি করব, এই পাশে এসে একটি সংখ্যার আগে কিন্তু আমরা কমা দেব, তাই না? এখানে কত রয়েছে, এখানে রয়েছে 786, তাই না? আমাদের এখানে কিন্তু ভাজ্য রয়েছে 786। তাহলে 786 যেহেতু 10-এ একটি শূন্য রয়েছে, যার কারণে আমরা কিন্তু একটি সংখ্যার পরে একটি কমা দেব, তাই না? একটি সংখ্যার আগে একটি কমা দেব। তাহলে এই যে কমাটা আমরা দিলাম, কমার বা পাশে আমরা দেখতে পাচ্ছি কত, 87। তাহলে এই যে 87 আমরা পাচ্ছি, এই 87 হচ্ছে কি ভাগফল, এবং এই যে 6 আমরা পাচ্ছি, এই 6 হচ্ছে ভাগ শেষ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভাগফল সমান সমান কত, ভাগফল পাচ্ছি কিন্তু আমরা 87। হ্যাঁ, এবং 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 ভাগশেষ আমরা কত পাচ্ছি, আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে, দেখো ভাগশেষ দিয়ে আমরা কি লিখতে পারি, এখানে কমার ডান পাশে যেহেতু রয়েছে শুধুমাত্র 6, তাহলে আমরা বলতে পারি কি, বা আমরা বুঝতে পারি কি ভাগশেষ হচ্ছে আমাদের 6। আমরা লিখে দিব 6। দেখো আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের ভাজ্য রয়েছে কত, 9765 এবং ভাজক রয়েছে 100, তাই না? তাহলে 100-তে মোট কতটি শূন্য রয়েছে, একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য, তার মানে কিন্তু আমরা এবার দুটি সংখ্যার আগে গিয়ে একটি কমা দিব, তাই না? দেখো একটি সংখ্যা, দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার আগে আমরা একটি কমা দিব। তাহলে দেখো এই কমার বা পাশে আমরা দেখতে পাচ্ছি কত, 97। তাহলে এই 97কে আমরা কি বলতে পারি, এটি হচ্ছে ভাগফল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভাগফল,
আমরা লিখতে পারি হচ্ছে ভাগফল সমান সমান কত 97। হ্যাঁ, এবং এবং ভাগফল পাচ্ছি আমরা 97 এবং ভাগশেষ আমরা কি লিখবো ভাগশেষ, তাই না? আমরা লিখবো হচ্ছে ভাগশেষ। ভাগশেষ আমরা কত পাচ্ছি দেখো, আমরা যেহেতু এই কমার ডান পাশে দেখতে পাচ্ছি 65, তার মানে ভাগশেষ কিন্তু আমাদের 65। আমরা কিন্তু যে কোনো অঙ্ককে এইভাবে করে খুব সহজেই শুধুমাত্র ভাজ্যটিকে দেখে বলে দিতে পারবো যে ভাগফল কত হবে এবং ভাগশেষ কত হবে। বন্ধুরা এখানে যেহেতু আরও দুটি অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক একই রকম নিয়মে যেহেতু সমাধান করতে হবে, যার কারণে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে এই দুটি অঙ্ক করে দেখিয়েছি। তোমরা বাকি অঙ্কগুলো ঠিক একই রকম নিয়মেই কিন্তু সমাধান করবে। এরপরে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 4.5 বলা হয়েছে অনুশীলনী, তাই না? দেখো এবারে যদি আমরা এই অনুশীলনীর অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে ভাগ করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে এগুলোকে কিন্তু আমরা একই রকম নিয়মে প্রত্যেকটি ভাগ অঙ্ককে সমাধান করব। এবং এখানে যেহেতু আমাদের সহজ পদ্ধতিতে ভাগ করার কথা বলা হয়নি, যার কারণে কিন্তু আমরা নর্মালি অর্থাৎ সাধারণত যে নিয়মে আমরা ভাগ অঙ্কগুলো করে থাকি সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু এইগুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মে আমাদের সমাধান করতে হবে, যার কারণে আমি এখান থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের সমাধান করে দেখাচ্ছি। বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে। দেখো এখানে 1-2 নম্বরে বলা হয়েছে 90 ভাগ 40, অর্থাৎ আমাদের এবারে কিন্তু 90কে 40 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এটিকে কীভাবে করে সাধারণ নিয়মে ভাগ করব, যেহেতু এখানে 40 রয়েছে ভাজকের ঘরে, তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 40, আমরা শুরুতে কিন্তু লিখবো 40 এবং এই 90কে রাখবো কিন্তু আমরা মাঝখানে, তাই না? এবং তারপর আমরা কি করব, আমরা কিন্তু দেখেছি যে তোমাদের এই চতুর্থ শ্রেণীতে আমরা যে ভাগ অঙ্কগুলো করেছি এগুলো কিন্তু প্রত্যেকটি উপরে নিচে সমাধান করে আমাদের দেখানো হয়েছে, তাই না? তাহলে আমরা এই ভাগ অঙ্কগুলো উপরে নিচেই সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, এই 90-এর উপরে একটি দাগ দিয়ে ভাগফল যেটিকে পাবো সেটিকে কিন্তু আমরা উপরে লিখে দিব। হ্যাঁ, এখন দেখো যে 40-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 90-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। এবং 90-এর চেয়ে কিন্তু বড় হলে হবে না, 90-এর চেয়ে ছোট হতে হবে অবশ্যই, তাই না? তাহলে আমরা আলাদা জায়গাতে গুণ করে দেখবো যে 40-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 90-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই। তাহলে 40-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, দেখো কত হয়, 2 এবং 0কে গুণ করলে হয় 2 0 0, 2 এবং 4কে গুণ করলে হয় 4 2 8, আমরা পাচ্ছি 80। দেখো 40কে 2 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 80। এবারে 40কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 90-এর চেয়ে আরও অনেক বড় হয়ে যাবে, তোমরা কিন্তু চাইলে গুণ করে দেখতে পারো। তাহলে আমরা জানি যে 90-এর চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না? অবশ্যই 90-এর সমান হতে হবে, আর না হলে 90-এর চেয়ে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে আমরা 40-এর সঙ্গে 2কে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 80, তার মানে আমরা বুঝতে পারছি কি যে এটি হচ্ছে কি 90-এর সবচেয়ে কাছের সংখ্যা, যার কারণে 2 দ্বারা গুণ করে যেহেতু আমরা 80 পাচ্ছি, যার কারণে 2কে লিখবো আমরা উত্তরের ঘরে। এবং এই যে 80 পাচ্ছি, দেখো 40 2 80, এই 80কে লিখবো আমরা 90-এর নিচে, তাই না? আমরা তো এর আগে অনেক ভাগ অঙ্ক করেছি। এখন এই 90 থেকে 80কে বিয়োগ করলে কত হয়, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1, আমরা পাচ্ছি কত 10। এখন এই 10কে কি আর 40 দ্বারা ভাগ করতে পারবো? আর কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে আমরা এই যে উপরে 2 পাচ্ছি, 2কে কি বলতে পারি, 2কে বলতে পারি ভাগফল, কারণ উত্তর বা ভাগফল কিন্তু আমরা উপরে লিখি। এবং এই নিচে যে 10 আমরা পাচ্ছি, এই 10কে আমরা কি বলতে পারি, যেহেতু এই 10 ভাগ করার শেষে গিয়ে অবশিষ্ট রয়ে গেল, যার কারণে এই 10কে আমরা বলতে পারি ভাগ শেষ। তাহলে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 10। আমরা কি লিখব, আমরা কিন্তু এই কথাটি এখানে লিখে দিব, আমরা লিখব হচ্ছে ভাগফল 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 পাচ্ছি কত 2, এবং আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 2, দেখো আমরা ভাগফল লিখব হচ্ছে 2, এবং এবং ভাগশেষ পাচ্ছি কত, আমরা কিন্তু ভাগশেষ পাচ্ছি, আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে ভাগশেষ পাচ্ছি কত 10, আমরা লিখব ভাগশেষ সমান সমান 10। তাহলে ভাগফল সমান সমান পাচ্ছি 2, ভাগশেষ পাচ্ছি 10। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা 11 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো 11 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 224 ভাগ 28, অর্থাৎ 224কে কিন্তু 28 দ্বারা ভাগ করতে হবে। যার কারণে আমরা কী করবো, শুরুতে লিখবো হচ্ছে 28,
আমরা শুরুতে লিখবো 28 এবং এই 224কে কিন্তু আমরা মাঝখানে লিখবো, তাই না? আমরা লিখবো 224। এখন উপরে একটি দাগ দিয়ে আমরা কিন্তু উত্তরটিকে উপরে লিখবো। এবারে দেখো এখানে যেহেতু 28 রয়েছে, 28-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুটি অঙ্ক। যদি দুটি অঙ্ক থাকে তাহলে আমরা দেখবো যে শুরুতে এখানে দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা, তাই না? দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, দুটি অঙ্ককে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, কারণ এই দুটি অঙ্ক মিলে হয় 22, কিন্তু এখানে রয়েছে 28। আমরা জানি এখানের সংখ্যাটিকে কিন্তু অবশ্যই বড় হতে হয়, তাই না? যেহেতু 22 ছোট, যার কারণে আমরা কি করবো, এবারে তিনটি অঙ্ককে একসাথে কিন্তু আমরা ভাগ করবো, তিনটি অঙ্ক মিলে হয়ে যায় 224। এখন আমরা দেখব যে 28-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 224-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা কিন্তু আলাদা জায়গাতে অনুমান করে করে গুণ করব, ঠিক আছে? দেখো যদি আমরা শুরুতে 28-কে আমরা কত দ্বারা গুণ করতে পারি, আমরা যদি ধরো আমরা কত দ্বারা গুণ করব, আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখি। 8 দ্বারা 8কে গুণ করলে হয় 8 এ 8 64। আমরা যে 64 পাচ্ছি, 64 4কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 6। এবারে 8 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে হয় 8 2 16, 16 এবং এই যে হাতে আমাদের 6 ছিল, 16 সঙ্গে হাতের এই 6 মিলে হয়ে গেল 22। আমরা মোট পাচ্ছি কত? দেখো আমাদের কিন্তু মিলেই গেল, তাই না? আমি কিন্তু অনুমান করে করেছি, কিন্তু আমাদের মিলে গেল। কিন্তু আমাদের এখানে 224 হচ্ছে, এইখানেও কিন্তু আমাদের 224ই রয়েছে, তাই না? তাহলে 28-কে যখন আমরা 8 দ্বারা গুণ করলাম তখন কিন্তু আমাদের 224-এর সঙ্গে মিলে গেল। তার মানে এটি যে আমাদের উত্তর, আমরা কিন্তু খুব সহজে এটিকে বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা এই 8-কে লিখবো হচ্ছে উপরে, অর্থাৎ ভাগফলের জায়গায় লিখবো 8, এবং এই যে 224 পাচ্ছি, 224-কে কিন্তু আমরা এই সংখ্যার নিচে লিখে দেবো, আমরা লিখবো 224। এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কত হয় দেখি। 4 থেকে 4 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, অর্থাৎ নিচে কিন্তু আর কিছুই থাকে না, ভাগশেষ কিছুই থাকে না। আমরা ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 8। আমরা এখানে লিখে দেব কি, আমরা লিখবো হচ্ছে ভাগফল সমান সমান কত? 8। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একই রকমভাবে 19 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 19 নম্বরে বলা হয়েছে 1674 ভাগ 18। তাহলে আমরা কি করব, 18 দ্বারা এই সংখ্যাকে ভাগ করব, যার কারণে শুরুতে লিখবো আমরা 18 এবং এই সংখ্যাটিকে কিন্তু আমরা মাঝে লিখে দেবো 1674। এবার উপরে একটি দাগ দিয়ে এখন দেখো তো আমরা যদি ভাগটিকে করি, 18-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক, দুটি অঙ্ক। তাহলে যার কারণে এখানে যেহেতু দুটি অঙ্ক রয়েছে, আমরা কি করব, শুরুতে দেখব যে এইখান থেকে প্রথম দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। তাহলে প্রথম দুটি অঙ্ক মিলে কত হয়ে যায়? 1 এবং 6, তাই না? এই দুটি অঙ্ক মিলে হয়ে যায় 16। তাহলে 16-কে কি আমরা 18 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 16 ছোট, তাই না? 18 হচ্ছে কিন্তু ছোট, যার কারণে আমরা কি করব, এবারে তিনটি অঙ্ককে একসঙ্গে ভাগ করব। তিনটি অঙ্ক মিলে হয়ে গেল 167। তাহলে 18 দ্বারা আমরা শুরুতে কিন্তু 167কে ভাগ করব। আমরা দেখব যে 18-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 167-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে দেখো আমরা যদি অনুমান করে গুণ করি, আমরা 18-এর সঙ্গে কতকে গুণ করব, আমরা যদি 8কে গুণ করি আবারও, দেখো কত হয়। আমরা যদি 8কে গুণ করে দেখি কত হয়। আমরা জানি 8 এ 8 64, 64 4কে লিখলাম এইখানে, হাতে 64 4কে লিখলাম আমরা হচ্ছে এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 6। দেখো এটিকে কিন্তু আমরা হাতে রেখে দিলাম। এবারে 8-এর সঙ্গে 1-কে গুণ করলে হয় 8 1 8, 8 এবং এই যে 6, এই 6 মিলে হয়ে যায় কত? 8 এবং এই 6 মিলে হয়ে যায় 14, তাই না? আমরা লিখলাম হচ্ছে 14। আচ্ছা দেখো এখানে আমরা মোট পাচ্ছি কত? 144, কিন্তু এখানে বলা হয়েছে কত? 167। আচ্ছা 18-কে 8 দ্বারা গুণ করে পাচ্ছি আমরা 144। এবার যদি আমরা 9 দ্বারা গুণ করে দেখি, দেখো 8-এর চেয়ে এক বড় কত? 9। তাহলে 18-কে যদি আমরা 9 দ্বারা এবারে গুণ করে দেখি কত হয়। 9 এবং 8-কে গুণ করলে হয় 8 নং 72। আমরা জানি 8 নং 72, 72-এর 2-কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে এবার আমাদের 7। এবার যদি 9-এর সঙ্গে 1-কে গুণ করি আমরা, তাহলে হয় 9 1 9, 9 এবং এই 7 মিলে হয়ে যায় 16। দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 162। তার মানে আমরা বুঝতে পারছি কি, দেখো এখানে যেহেতু 167 রয়েছে, তাহলে এটির সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে কত? 162, তাই না? তাহলে আমরা 9 দ্বারা গুণ করে যেহেতু 162 পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা এখানে এই 9টাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারি। আমরা 9-কে লিখবো হচ্ছে উপরে, অর্থাৎ ভাগফলের জায়গাতে লিখবো 9, এবং 162-কে কিন্তু আমরা এই নিচে লিখে দিব, তাই না? এবারে দেখো আমরা যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7। 7 থেকে যদি নিচের 2-কে বিয়োগ করি, অর্থাৎ 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। 6 থেকে 6 চলে গেলে থাকে 0, আমরা লিখবো এখানে 0। 1 থেকে 1 চলে গেলে থাকে 0। দেখো আমরা কিন্তু শুরুতে শূন্যগুলো লিখবো না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে শূন্য থাকলে সেই শূন্যগুলোর কোনো দাম থাকে না, যার কারণে আমরা শুরুতে এখানে শূন্য লিখবো না। এখন এখানে দেখো আমরা কিন্তু
1, 6, 7 এই 3টি অঙ্ককে ভাগ করেছি, তাই না? কিন্তু এখানে যে 4টা রয়ে গেছে, এই 4কে কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা হয়নি। এজন্য আমরা কি করব? 4কে এবারে নিচে সরাসরি নামিয়ে নিয়ে আসব। 4কে আমরা নিচে যদি নামিয়ে নিয়ে আসি, তাহলে এই 5 এবং 4 মিলে হয়ে গেলে কত? 54। এখন আমরা দেখব 18 সঙ্গে কতকে গুণ করলে 54 হয়, তাই না? দেখো আমরা যদি 18 সঙ্গে একটু গুণ করে দেখি, 18 সঙ্গে আমরা কতকে গুণ করতে পারি? 18 সঙ্গে যদি আমরা এবারে 3কে গুণ করি, দেখি কত হয়। দেখো 3 8 24, আমরা জানি 8 একে 8, 8 2 16, 3 8 24, 24-এর 4কে লিখলাম এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 2, তাই না? এই 2কে কিন্তু আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এবারে 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 একে 3, 3 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 5। দেখো আমরা কিন্তু এইখানে 54 পেয়ে যাচ্ছি, মানে এটির সঙ্গে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে আমরা 54 পাচ্ছি? 3 দ্বারা গুণ করে। এখন এই 3কে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখে দেবো এবং এই 54কে কিন্তু আমরা এই নিচে 54 নিচে লিখে দিব, তাই না? তাহলে এই 54 থেকে 54কে বিয়োগ করলে কিন্তু থাকবে 0। তার মানে আমাদের এখানে ভাগফল হচ্ছে কত? আমরা ভাগফল পাচ্ছি 93 এবং ভাগশেষ কিন্তু কিছুই নেই, 0 0, তাই না? যার কারণে ভাগশেষ আমাদের লেখার কোনো দরকার নেই। আমরা ভাগফল লিখব 93। হ্যাঁ, আমরা লিখব হচ্ছে ভাগফল, আমরা লিখব ভাগফল সমান সমান 93। দেখো এই অঙ্কগুলোকে কিন্তু আমরা খুব সহজে এই নিয়ম অনুসরণ করেই সমাধান করতে পারি। বন্ধুরা, আশা করি সকলে তোমরা প্রত্যেকটি অঙ্ক খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলি, যেহেতু এখানে প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে তোমরা অন্যান্য অঙ্কগুলোকে কিন্তু ঠিক এই নিয়মটি অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে সহজ পদ্ধতিতে ভাগ করো। আমরা কিন্তু এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে এই ভাগ অঙ্কগুলোকে যদি আমরা সহজ পদ্ধতিতে ভাগ করার চেষ্টা করি, তোমাদের তো নিশ্চয়ই সহজ পদ্ধতিটা মনে আছে, তাই না? আমরা কিন্তু একটু আগে অর্থাৎ আজকেই কিন্তু সহজ পদ্ধতির ভাগটা আমরা শিখেছি। তাহলে চলো এইগুলোকে যদি আমরা সহজ পদ্ধতির মাধ্যমে একটু সমাধান করার চেষ্টা করি। এখানে 2-এর যদি আমরা 1 নম্বরে লক্ষ্য করি, দেখো এটি কিন্তু 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 7600 ভাগ 200। তাহলে এটিকে আমরা সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2টি শূন্য, এখানেও রয়েছে 2টি শূন্য, তার মানে আমরা জানি কি 2টি শূন্য থাকলে কত দ্বারা ভাগ করতে হয়? আমরা জানি 2টি শূন্য থাকলে 100 দ্বারা ভাগ করতে হয়। একটি শূন্য থাকলে 10 দ্বারা ভাগ করতে হয়, কারণ 10-এ একটি শূন্য রয়েছে। 2টি শূন্য থাকলে 100 দ্বারা ভাগ করতে হয়, কারণ 100-তে 2টি শূন্য রয়েছে। এবং 3টি শূন্য থাকলে কিন্তু 1000 দ্বারা ভাগ করতে হয়, কারণ 1000-এর মধ্যেও কিন্তু 3টি শূন্যই রয়েছে। তাহলে দেখো এখানে যেহেতু 2টি শূন্য রয়েছে, তার মানে আমরা কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? একটি তীর চিহ্ন দিয়ে এখানে আমরা ভাগ লিখতে পারি 100, আবার এইখানেও একটি তীর চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি? ভাগ 100। অর্থাৎ এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। এটিকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব, এটিকেও কিন্তু ঠিক সেই একই সংখ্যা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটিকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, দেখো আমরা কি জানি এই ভাগফলটাকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি, তাই না? দেখো এইখানে যেহেতু 2টি শূন্য রয়েছে, এই 2টি শূন্য এবং এই 2টি শূন্য কেটে দিলে কত থাকে? এখানে কিন্তু থাকে শুধুমাত্র 76, তাই না? তাহলে আমরা কিন্তু ভাগফল পেয়ে যাচ্ছি 76। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও ভাগ করে দেখতে পারো, তোমরা ঠিক 76ই পাবে। হ্যাঁ, এখানে যে 76 আমরা পাচ্ছি, এটিকেই কিন্তু তোমরা ভাগফল হিসাবে পাবে। আবার একই রকমভাবে যদি 200-কে আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? এই 2টি শূন্যের সঙ্গে এই 2টি শূন্যকে যদি আমরা কেটে দিই, তাহলে থাকে কত? এখানে থাকে কিন্তু শুধুমাত্র 2। আমরা এখানে ভাগফল পাবো 2। দেখো এখন আমাদের এত বড় সংখ্যাটি হয়ে গেল শুধুমাত্র 76 এবং এই 200 হয়ে গেল শুধুমাত্র 2। তাহলে এখন কত ছোট হয়ে গেল? এখন আমরা 76-কে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা, যার কারণে আমরা মাঝখানে একটি ভাগ চিহ্ন দিব। এখন 76-কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে কত হবে? তোমরা কিন্তু চাইলে আলাদা আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। আমাদের উত্তর হবে 38। অর্থাৎ 76-কে 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হবে 38। এটি হচ্ছে কি আমাদের ভাগফল, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 38। খুবই সহজ কিন্তু। দেখো বন্ধুরা, এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু শূন্যের মেলা বসে গেছে। দেখো এখানে কতগুলো শূন্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি 1টি 2টি 3টে 4টে 5টি শূন্য, এখানে দেখতে পাচ্ছি 1 2 3টি শূন্য। তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? এখানে রয়েছে 5টি শূন্য, এখানে রয়েছে 3টি শূন্য। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটিকে আমরা লক্ষ্য করব। ছোট কোনটা? এইটি ছোট, তাই না? তাহলে এই ছোট সংখ্যার মধ্যে যে কয়টি শূন্য, আমরা সেটিকে লক্ষ্য করব। ছোট সংখ্যার মধ্যে যে শূন্য রয়েছে কতটি? 1টি 2টি 3টি। তাহলে যেহেতু 3টি শূন্য রয়েছে, যার কারণে কিন্তু আমরা এটিকে কি করব?
1000 দ্বারা ভাগ করব, কারণ 1000-এর মধ্যে কিন্তু 3টি শূন্য রয়েছে, তাই না? আমরা কিন্তু এই ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে লক্ষ্য করব। তাহলে এটিকেও আমরা 1000 দ্বারা ভাগ করব। দেখো আমরা কত দ্বারা ভাগ করব, ভাগ করব হচ্ছে 1000 দ্বারা। আবার এটিকেও আমরা ভাগ করব 1000 দ্বারা। যখন আমরা এটিকে 1000 দ্বারা ভাগ করব তখন উত্তর কত পাবো? দেখো 1000-এর শূন্য রয়েছে কতটি, 1টি 2টি 3টি, যার কারণে এই 3টি শূন্যর সঙ্গে 1টি 2টি 3টি, এই 3টি শূন্যকে কিন্তু আমরা কাটাকাটি করে দেবো। তাহলে এই 3টে শূন্য যদি কমে যায়, মানে কাটাকাটি করি, তাহলে এখানে থাকে কত, এখানে বাকি থাকে কিন্তু 100। তাহলে আমরা এখানে ভাগফল পাবো 100, অর্থাৎ এই সংখ্যাটিকে যখন 1000 দ্বারা ভাগ করব তখন আমরা ভাগফল পাবো কত, 100 কিন্তু পাবো। ঠিক আছে, আবার একই রকমভাবে যখন এটিকে 1000 দ্বারা ভাগ করবো তখন কত পাবো, এই 3টি শূন্যর সঙ্গে যদি এই 3টি শূন্যকে কেটে দিই তাহলে থাকে কত, এখানে থাকে কিন্তু শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে লিখে দেবো 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 100, এখানে পাচ্ছি 1। তাহলে 100কে কিন্তু আমাদের এবারে ভাগ করতে হবে 1 দ্বারা, তাই না? দেখো এত বড় সংখ্যাটিকে কিন্তু আমরা শুধুমাত্র 100 বানিয়ে ফেললাম, তাই না? আবার এই বড় সংখ্যাটিকে আমরা শুধুমাত্র 1 বানিয়ে ফেললাম। এখন 100কে কিন্তু আমাদের ভাগ করতে হবে 1 দ্বারা, তাই কারণ যেহেতু এটি ভাগ অঙ্ক, আমাদের শুরুতেই ভাগ ছিল। 100কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, আমাদের কিন্তু ভাগফল 100ই হবে। ঠিক আছে, আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে দেখলেও 100ই পাবো। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা উত্তর দিয়ে লিখবো 100। বন্ধুরা আমরা এই অঙ্কগুলোকে কত সহজে এবং কত মজায় এগুলোকে সমাধান করে ফেললাম, তাই না? তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে এখানের, সেই অঙ্কগুলোকেও কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে। তোমরা যদি সমাধান করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও সমস্যা হয় তাহলে সেটিকেও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি 57 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। দেখো আমরা কিন্তু এখানে 3টি অঙ্ক দেখতে পাচ্ছি, এবং এই প্রত্যেকটা অঙ্কের মাঝে যদি আমরা লক্ষ্য করি, দেখো প্রত্যেকটা অঙ্কের মাঝে মাঝে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি বসিয়ে আমাদের কিন্তু এই যে খালি ঘরগুলো রয়েছে এগুলোকে পূরণ করতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে। এই খালি ঘরগুলো আমরা সবচেয়ে সহজ নিয়মে কীভাবে করে সমাধান করতে পারি এটির উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। তোমরা সেটিকে দেখে এই অঙ্কগুলো সবচেয়ে সহজ নিয়মের সমাধানের পদ্ধতি তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু অনেকগুলো কথার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে 4 নম্বরে বলা হয়েছে কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? দেখো আমাদের বলা হয়েছে যে কোনো সংখ্যাকে আমরা যদি 34 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 3 এবং ভাগশেষ পাবো 10। এখন আমাদের বলা হয়েছে যে সংখ্যাটি কত, তাহলে সেই সংখ্যাটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো এখানে কিন্তু আমাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই অঙ্কটিকে আমাদের এখানে বলা হয়েছে, কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদের ভাগফল দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, এবং এখানে বলা হয়েছে কি কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 34 দিয়ে ভাগ করলে বলতে কি বোঝায়, আমরা জানি যে কোনো ভাগ অঙ্ককে যখন আমরা ভাগ করি, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করি সেই সংখ্যাকে বলা হয় কি ভাজক। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগে থেকেই কিন্তু লিখে রেখেছি, এই যেহেতু আমরা 34 দিয়ে ভাগ করেছি অর্থাৎ 34 দ্বারা ভাগ করেছি, যার কারণে আমরা বলতে পারি কি, বা আমরা বুঝতে পারি 34 হচ্ছে ভাজক। তাহলে দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে কি, আমাদের কিন্তু 3টি জিনিস দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে, আবার ভাগশেষ এটিও দেওয়া রয়েছে। আমরা জানি একটি ভাগ অঙ্কে কতটি অঙ্ক থাকে, মানে কতটি অংশ থাকে, আমরা জানি একটি ভাগ অঙ্কে কিন্তু 4টি অংশ থাকে। এক হচ্ছে ভাজক, তারপর হচ্ছে ভাগফল, ভাগশেষ, এবং আরেকটি হচ্ছে ভাজ্য, তাই না? তাহলে দেখো এখানে যে আমাদের বলা হয়েছে সংখ্যাটি কত, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে কি ভাজ্য, তার মানে আমাদের কিন্তু ভাজ্যটাকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা ভাজ্যটাকে কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা আমরা কিন্তু এর আগেও শিখেছিলাম যে ভাজ্য বের করার সূত্র কি, তাই না? আমরা জানি ভাজ্য বের করার কিন্তু একটি সূত্র রয়েছে, সূত্রটি হচ্ছে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজকের সঙ্গে আমরা ভাগফলকে গুণ করে দিব এবং এর সঙ্গে আমরা ভাগশেষকে যোগ করে দেব, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ভাজ্য কত। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখব। দেখো আমরা 4 নাম্বার দিয়ে লিখব ভাজক, আমরা লিখব শুরুতে লিখব হচ্ছে দেওয়া আছে। দেখো যেগুলো আমাদের দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা শুরুতে এখানে উল্লেখ করে দেব। ঠিক আছে, আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে ভাজক,
ভাজক সমান সমান দেওয়া রয়েছে কত? ভাজক দেওয়া রয়েছে 34। আমাদের কিন্তু বলা হয়েছে 34 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে, তার মানে এই 34 হচ্ছে কি ভাজক। আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ভাজক সমান 34। তারপরে বলা হয়েছে কি ভাগফল। ভাগফল কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তাই না? আমাদের বলা হয়েছে ভাগফল। ভাগফল কত রয়েছে? আমাদের বলা হয়েছে ভাগফল 3, এবং আমাদের কিন্তু ভাগশেষের কথাও বলা হয়েছে, এবং ভাগশেষ আমরা লিখব ভাগশেষ। আমাদের ভাগশেষ দেওয়া রয়েছে কত? ভাগশেষ দেওয়া রয়েছে 10। তাহলে আমরা কি লিখলাম? দেওয়া আছে ভাজক 34, ভাগফল 3 এবং ভাগশেষ 10। এগুলো কিন্তু আমাদের বইতে দেওয়াই রয়েছে, তাই না? এখন আমরা এই তিনটিকে ব্যবহার করে ভাজ্য যেটি, তাই না, ভাজ্যটিকে আমরা কিন্তু বের করব, তাই না? তাহলে আমরা লিখব কি? আমরা লিখব হচ্ছে সুতরাং ভাজ্য সমান সমান, ভাজ্য সমান সমান, আমরা জানি ভাজ্যর যে সূত্র, যেহেতু ভাজ্য আমাদের বের করতে হবে, ভাজ্য সূত্রটাকে কিন্তু আমরা এখানে লিখে দেব। ভাজ্য সূত্র হচ্ছে কি? ভাজ্য সূত্র হচ্ছে ভাজক, আমরা শুরুতে লিখব হচ্ছে ভাজক, 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 তারপর হচ্ছে কি ভাজকের সঙ্গে আমরা গুণ করব হচ্ছে ভাগফল, আমরা লিখব ভাগফল, এবং এর সাথে আমরা যোগ করে দিব হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ যত সেটিকে কিন্তু আমরা এখানে শেষে গিয়ে যোগ করে দিব। তাহলে আমরা ভাজ্যর যে সূত্রটি পেয়েছি সেটি হচ্ছে কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা এই সূত্র অনুযায়ী যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, শুরুতে যেহেতু বলা হয়েছে ভাজক, তাহলে ভাজক রয়েছে কত? 34। আমরা শুরুতে লিখবো হচ্ছে 34, এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা একটি গুণ চিহ্ন দেবো। এরপর বলা হয়েছে কি ভাগফল, তাহলে ভাগফল রয়েছে কত? ভাগফল রয়েছে 3, তার মানে আমরা এখানে লিখে দেবো 3। এরপর একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা একটি যোগ চিহ্ন দেবো। এবার শেষে বলা হয়েছে ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ রয়েছে কত? 10, তার মানে আমরা এখানে লিখে দেবো 10। এখন দেখো আমরা কি পেলাম? 34 গুণ 3 যোগ 10। এবার 34-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো 34 এবং 3কে গুণ করলে কত হয়? 34 এবং 3কে গুণ করলে হয় 3×4 = 12। আমরা 12-র 2কে লিখবো এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এই দেখো 1কে কিন্তু হাতে রেখে দিলাম। এবার 3 এবং 3কে গুণ করলে হয় 3×3 = 9, 9 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 10। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 102। এই দুটিকে গুণ করে পাচ্ছি আমরা 102। তাহলে দেখো এই দুটির কাজ কিন্তু আমাদের হয়ে গেল, বাকি রইল কি? যোগ 10। তাহলে আমরা এখানে লিখে দেবো যোগ 10। এবার এই যে 102 এর সঙ্গে যদি আমরা 10কে যোগ করে দিই তাহলে কত হয়? দেখো 102 এর সঙ্গে 10কে যোগ করে দিলে হয় হচ্ছে 2 এবং 0 মিলে হয় 2, 0 এবং 1 মিলে হয় 1, এবং 1-এর 1 কিন্তু নিচেই নেমে আসবে, তাই না? যেহেতু এইখানে নিচে কিছু নেই, তাহলে 1-এর 1 কিন্তু এই নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত? 112। তাহলে আমরা এখানে লিখে দেবো 112। তাহলে এই 112 দ্বারা আমরা কি বুঝতে পারছি? ভাজ্য হচ্ছে 112। তাহলে এই ভাজ্য মানে কি? ভাজ্য মানে হচ্ছে সেই সংখ্যাটি, আমাদের যে সংখ্যাটিকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি হলো 112। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, তাই না? আমরা তাহলে কি লিখব? আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং সংখ্যাটি, আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি, সংখ্যাটি কত? 112। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এবারে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? দেখো আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে তুমি 99 জন খেলোয়াড় থেকে, মানে মোট খেলোয়াড় রয়েছে 99 জন। এখন বলা হয়েছে এই 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? অর্থাৎ তুমি একটি দলে 11 জন করে, 11 জন 11 জন 11 জন 11 জন, এইভাবে 11 জন করে তুমি কয়েকটি দল বানাবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে মোট খেলোয়াড় রয়েছে 99 জন। তাহলে 11 জন 11 জন করে যদি তুমি দল গঠন করো, তাহলে তুমি 99 জন খেলোয়াড় দিয়ে কতটি দল গঠন করতে পারবে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা এই 99কে যদি 11 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে আমরা 99 জন খেলোয়াড় দিয়ে মোট কতটি দল গঠন করতে পারবো, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করব? আমরা 5 নাম্বার দিয়ে লিখব 99 জন খেলোয়াড় থেকে খেলোয়াড় 99 জন খেলোয়াড় থেকে, দেখো 99 জন খেলোয়াড় থেকে দল গঠন করা যাবে। আমরা লিখব দল গঠন করা যাবে, দল গঠন করা যাবে
এবারে আমরা কি করবো, 99কে কিন্তু 11 দ্বারা ভাগ করবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 99 ভাগ 11 এবং শেষে লিখবো টি। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে কতটি দল গঠন করা যাবে, তাই না? যার কারণে আমরা লিখলাম 99 ভাগ 11টি। তোমাদের যদি এক লাইনে ধরে এই পুরো কথাটি, তাহলে কিন্তু এক লাইনেই তোমরা লিখবে, ঠিক আছে? আমার যেহেতু এক লাইনে ধরছে না, যার কারণে আমি 2 লাইনে করেছি। এবারে আমরা কি করবো, এই 99কে 11 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 11 দ্বারা যদি আমরা 99কে ভাগ করি, তাহলে কয়বার ভাগ যায়? আমরা দেখবো যে 11 সঙ্গে কতকে গুণ করলে আমরা 99 পেতে পারি, তাই না? তাহলে দেখো 11 সঙ্গে যদি আমরা 9কে গুণ করি, দেখো কত হয়। 11 সঙ্গে যদি 9কে গুণ করি, 9কে 1 দ্বারা গুণ করলে হয় 9 একে 9, আবার 9কে 1 দ্বারা গুণ করলে হয় 9 একে 9। আমরা কিন্তু 99 পেয়ে যাচ্ছি। দেখো যেহেতু 9 দ্বারা গুণ করে 99 পাচ্ছি, যার কারণে কী করবো, আমরা এই 9কে লিখবো হচ্ছে এইখানে, অর্থাৎ ভাগফলের জায়গাতে লিখবো আমরা 9। এবং এই যে 99 পাচ্ছি, 99কে কিন্তু এই 99 এর নিচে আমরা লিখে দিব। তাহলে 99 থেকে 99কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য, অর্থাৎ আর কিন্তু কোনো অবশিষ্ট এখানে থাকে না। তার মানে আমরা বুঝতে পারি, যখন আমরা এই 99 জন খেলোয়াড়কে নিয়ে আমরা যখন দল তৈরি করলাম, অর্থাৎ এক এক দলে যখন 11 জন 11 জন করে রেখে আমরা যখন দল তৈরি করলাম, তখন আমরা মোট কিন্তু 9টি দল তৈরি করতে পারবো। এবং এরপরে শেষে গিয়ে কিন্তু কোনো খেলোয়াড় অবশিষ্ট থাকবে না, তাই না? তার মানে আমাদের মোট দল হবে কতটি? 9টি। আমরা এখানে লিখে দেবো 9টি। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো কি, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 9টি দল গঠন করা যাবে, অথবা আমরা শুধু লিখতে পারি কিন্তু 9টি। ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুবই সহজে আমরা সমাধান করে ফেললাম, তাই না বন্ধুরা? অনেক ছোট এবং অনেক সহজ একটি অঙ্ক। এরপরে যদি আমরা একই রকমভাবে পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটিকে যদি সমাধান করার চেষ্টা করি, দেখো এই কাজগুলোকে কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এই গুণ ভাগ এই সমস্ত রাফগুলো কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। আচ্ছা, এবার যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, দেখো এখানে 6 নম্বরে বলা হয়েছে 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে? আমাদের বলা হয়েছে 26 জন লোক রয়েছে মোট, তাই না? এই 26 জন লোকের মাঝে যদি আমরা 182টি পোস্ট কার্ড বিতরণ করি, তাহলে প্রত্যেকে মানে কতজনে? প্রত্যেকে মানে কিন্তু এক একজনে, অর্থাৎ এক একজনে কতটি করে পোস্ট কার্ড পাবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাতে পারি? আমরা কিন্তু লিখতে পারি যে 26 জনে পোস্ট কার্ড পাবে 182টি, সুতরাং একজনে পাবে, তাই না? আমরা কিন্তু শুরুতে লিখতে পারি 26 জনে পোস্ট কার্ড পাবে 182টি, সুতরাং একজনে পাবে। এরপর আমরা এই 182কে যদি আমরা 26 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাবো যে প্রত্যেকে মানে এক একজনে কতটি করে পোস্ট কার্ড পাবে। খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? তাহলে আমরা 6 নম্বর দিয়ে কী লিখবো? আমরা 6 নম্বর দিয়ে লিখবো 26 জনে পোস্ট কার্ড পাবে 26 জনে কতটি পাবে? 26 জনে কিন্তু পাবে মোট 182টি, তাই না? আমরা লিখবো 182টি। সুতরাং আমরা এবারে নিচে একটি সুতরাং দিয়ে কি লিখবো? আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে যে প্রত্যেকে মানে এক একজনে কতটি করে পাবে, তাই না? যার কারণে আমরা লিখবো সুতরাং একজনে পোস্ট কার্ড পাবে। আচ্ছা, 26 জনে যদি 182টি পায়, একজনে কি কম পাবে না বেশি পাবে? অবশ্যই কম পাবে, তাই না? এবং কত কম পাবে? এই 182কে যদি আমরা 26 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে একজনে কতটি করে পোস্ট কার্ড পাবে। তাহলে আমরা কি করবো এবারে? 182কে আমরা লিখবো 182 ভাগ 26। আচ্ছা, এবং শেষে যেহেতু টি রয়েছে, আমরা কিন্তু টি রেখে দিব, তাই না? এবারে যদি আমরা আলাদা জায়গাতে 182কে 26 দ্বারা ভাগ করি, দেখো আমরা যদি 26 দ্বারা 182কে ভাগ করি, আমরা দেখি যে উত্তর কত হয়। আমরা যদি শুরুতে দেখি, দেখো 26 যেহেতু দুটি অঙ্ক রয়েছে এখানে, 2 এবং 6 দুটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা শুরুতে যে দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ককে ভাগ করতে পারি কিনা দেখি। দুটি অঙ্ক মিলে হয় 1 এবং 8, অর্থাৎ 1 এবং 8 মিলে হয় 18। 18কে কি আমরা 26 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 18 ছোট, যার কারণে আমাদের একসঙ্গে এই 3টে অঙ্ককে কিন্তু ভাগ করতে হবে, অর্থাৎ 182কেই ভাগ করতে হবে। আমরা দেখব যে 26-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 182 সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে দেখো 26-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করে দেখি কত হয়। আমরা জানি 6 7 42, তাই না? 42-এর 2কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে 7-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 7 2 14, 14 এবং এই 4কে যদি আমরা যোগ করে দিই, তাহলে 14 এবং 4 মিলে হয়ে যায়
18। দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 182 সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। আমরা 26-এর সাথে যখন 7কে গুণ করলাম তখন কিন্তু আমরা পাচ্ছি 182। তার মানে যেহেতু 7কে গুণ করে আমরা 182 পাচ্ছি, যার কারণে আমরা উত্তরের জায়গাতে অর্থাৎ ভাগফলের জায়গাতে লিখবো 7 এবং 182কে লিখবো হচ্ছে এইখানে 182-র নিচে। তাই না? এখন এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, দেখো 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 8 থেকে 8 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0, অর্থাৎ নিচে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না, ভাগশেষ কিছুই নেই। এবং ভাগফল আমরা পাচ্ছি কত? 7। এই 7 দ্বারা আমরা কি বুঝতে পারি? একজনে পোস্ট কার্ড পাবে হচ্ছে 7টি করে, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে একটি সমান সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 7টি। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা এই দেখো এই রাফটি কিন্তু আমি তোমাদের বারবার বলি, এই রাফগুলো কিন্তু তোমরা কখনোই অঙ্কের ভিতরে করবে না, তোমরা আলাদা জায়গাতে করবে। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু একই জায়গাতে করে দেখাই, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 7টি, অর্থাৎ একজনের 7টি করে কিন্তু পোস্ট কার্ড পাবে। দেখো এই অঙ্কটিকেও কিন্তু আমরা খুবই সহজে সমাধান করে ফেললাম। এরপর যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই বন্ধুরা, এবার যদি আমরা 7 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 7 নম্বরে বলা হয়েছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। দেখো আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে 500টি পেন্সিল থেকে, অর্থাৎ আমাদের কাছে মোট পেন্সিল রয়েছে 500টি। এই 500টি পেন্সিল থেকে আমরা কি করেছি? প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে, অর্থাৎ আমরা কি করেছি? 500টি পেন্সিল থেকে 12টি পেন্সিল আমরা নিয়েছি, 12টিকে নিয়ে আমরা একটি বক্সের মধ্যে রেখেছি। ঠিক আছে, আমরা 12টিকে পেন্সিল নিয়ে আমরা কি করেছি? এই 12টি পেন্সিল নিয়ে আমরা একটি বক্সের মধ্যে রেখেছি। এবার আবার কি করেছি? আবারও 12টি পেন্সিল নিয়ে আমরা আরও একটি বক্সের মধ্যে রেখেছি, আরও 12টি পেন্সিল নিয়ে আমরা আরও একটি বক্সের মধ্যে রেখেছি। এইভাবে করে কি করেছি? আমরা 12টি 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 এইভাবে করে কিন্তু আমরা এক একটি বক্সে করে কিন্তু রেখেছি। এখন বলা হয়েছে যে এইভাবে করে যদি রাখি, এক এক বক্সে যদি 12টি করে রাখি, তাহলে মোট কতটি বক্সের প্রয়োজন হবে। ঠিক আছে, আমরা মোট কতটি বক্সে এই সমস্ত পেন্সিলগুলোকে রাখতে পারবো, কতটি বক্সের প্রয়োজন হবে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এবং শেষে গিয়ে বলা হয়েছে যখন আমরা 12টি করে রাখবো এক একটি বক্সে, তখন শেষে গিয়ে কতটি পেন্সিল আর অবশিষ্ট থাকবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু এক এক বক্সে 12টি করে আমরা পেন্সিল রেখেছি, যার কারণে আমরা এই 500কে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কতগুলো বক্স আমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এবারে বিষয় হচ্ছে যে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি। যেহেতু আমাদের বলা হয়েছে যে কতটি বক্সের প্রয়োজন, যার কারণে কিন্তু এই বক্সের সংখ্যাটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখবো। আমরা এমনভাবে সাজাবো যেন এই বক্সের সংখ্যাটা শেষে গিয়ে থাকে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি হচ্ছে 12টি পেন্সিলের জন্য প্রয়োজন একটি বক্স। দেখো তাহলে কিন্তু বক্সের পরিমাণটা শেষে গিয়ে আমরা লিখলাম, তাই না? শেষে কিন্তু আমাদের এটিকে বসানো হলো, মানে লেখা হলো। আমরা লিখবো 12টি পেন্সিলের জন্য প্রয়োজন একটি বক্স। সুতরাং নিচে লাইনে লিখবো কি? সুতরাং 500টি পেন্সিলের জন্য প্রয়োজন, তাই না? তাহলে কিন্তু আমাদের অঙ্কটিকে সহজেই সমাধান করা হয়ে যাবে। আমরা লিখবো শুরুতে 12টি বক্সের জন্য প্রয়োজন একটি বক্স। দেখো আমরা 7 নম্বর দিয়ে কি লিখবো? আমরা 7 নম্বর দিয়ে লিখবো 12টি পেন্সিলের 12টি পেন্সিলের জন্য 12টি পেন্সিলের জন্য প্রয়োজন 12টি পেন্সিলের জন্য কতটি বক্স প্রয়োজন? একটি বক্স প্রয়োজন, তাই না? আমরা লিখবো হচ্ছে একটি বক্স। দেখো আমরা লিখলাম 12টি পেন্সিলের জন্য প্রয়োজন একটি বক্স। সুতরাং আমাদের মোট পেন্সিল রয়েছে কতটি? 500টি, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো সুতরাং 500টি পেন্সিলের জন্য প্রয়োজন। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে 500টি পেন্সিল রাখার জন্য কতটি বক্স প্রয়োজন, তাই না? তাহলে দেখো 12টি পেন্সিলের জন্য যদি একটি বক্স প্রয়োজন হয়, তাহলে 500টি পেন্সিলের জন্য কতটি বক্স প্রয়োজন, এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা এই 500কে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু এটিকে আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 500 ভাগ 12 টি বক্স। শেষে যেহেতু টি বক্স রয়েছে, আমরা কিন্তু লিখে দেব টি বক্স। এখন এই 500কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, দেখো আমরা আলাদা জায়গাতে কিন্তু ভাগ করব। ঠিক আছে, 12 দ্বারা আমরা শুরুতে 500কে ভাগ করব। আচ্ছা দেখো 12-এর মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা শুরুতে এখান থেকে দুটি অঙ্ককে আমরা শুরুতে দেখবো যে ভাগ করা যায় কিনা। তাহলে দুটি অঙ্ক মিলে হয়ে গেলে কত? 5 এবং 0, এই দুটো অঙ্ক মিলে হয়ে যায় 50। তার মানে আমরা কি করব? শুরুতে 12 দ্বারা কিন্তু আমরা 50কে ভাগ করব, তাই না? দেখো তো 12-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 50-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা জানি 4 বারং 48। আমরা জানি 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ
12-র সাথে যদি আমরা 4কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 48। এই 48 হচ্ছে কি 50-এর সবচেয়ে কাছের সংখ্যা, ঠিক আছে। তাহলে এই 50 থেকে যদি 48কে আমরা বিয়োগ করি তাহলে কত হয়? আমরা 50 থেকে 48কে বিয়োগ করলে পাবো হচ্ছে 2। দেখো কিভাবে 2 পেলাম, এই 0 থেকে 8কে বিয়োগ করা যাবে না, কারণ 0 ছোট, এই 0কে আগে আমাদের কিন্তু 8-এর চেয়ে বড় বানাতে হবে, তাই না? আমরা জানি উপরের সংখ্যাকে বড় হতে হয় বিয়োগের ক্ষেত্রে। তাহলে এই 0কে কীভাবে বড় বানাবো? 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আমরা নিয়ে আসলাম। ও আগে ছিল হচ্ছে 0, যখন 5-এর কাছ থেকে 1 পেলো, 1 পেয়ে ও হয়ে গেল এখন 10। দেখো এই 10 থেকে কিন্তু এখন আমরা 2কে বিয়োগ করতে পারবো। 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 10 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু 2। আমরা এখানে লিখে দিলাম 2। এবারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে যেহেতু 1কে ধার করে ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। 4 থেকে নিচের 4 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা জানি শুরুতে যদি কোনো 0 থাকে সেটিকে কিন্তু কখনোই লিখতে হয় না, তাই না? দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি শুধুমাত্র 2। এবারে পাশে যে 0 রয়ে গেছে এটিকে কিন্তু এখনও ভাগ করা হয়নি, যার কারণে এই 0টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন যখন নিচে নামালাম তখন এই 2 এবং 0 মিলে হয়ে গেল 20। এবারে দেখো তো 12-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 20-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, অর্থাৎ 12-র সঙ্গে 2কে গুণ করলে হয়ে যায় 24, তার মানে 20-এর চেয়ে বেশি হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 2কে গুণ করতে পারবো না, আমরা 1কে গুণ করব। 12 একে 12। এবারে যদি 20 থেকে 12কে আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 2কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 0 কিন্তু ছোট, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে এই 0কে আমরা কীভাবে বড় বানাবো? পাশে 2 রয়েছে, 2-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। তাহলে 1 এবং 0 ওরা দুজন পাশাপাশি বসে এখন হয়ে গেল কত? এখন হয়ে গেল 10, তাই না? এই যে দেখো এরকম 10 হয়ে গেল। এই 10 থেকে নিচের 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে 8। এই এখন এখানে যেহেতু 2 দেখতে পাচ্ছি, 2 থেকে 1 এইখানে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল কিন্তু এখন 1। 1 থেকে নিচের 1 চলে গেলে কিন্তু থাকে 0। আমরা জানি শুরুতে 0 দিতে হয় না, যার কারণে আমরা এখানে যা পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে কত? 8। এই 8 হচ্ছে কি অবশিষ্ট, 8কে কিন্তু আর 12 দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে যখন আমরা ভাগ করলাম, ভাগ করে ভাগফল পাচ্ছি কত? 41, এবং ভাগশেষ পাচ্ছি 8। তাহলে এই যে 41 পাচ্ছি, 41 দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা যখন 500টি পেন্সিলের জন্য বক্স তৈরি করলাম তখন আমরা মোট 41টি বক্স কিন্তু তৈরি করতে পারবো, অর্থাৎ 500টি পেন্সিলের জন্য 41টি বক্স প্রয়োজন হবে, এবং এরপরে কিন্তু আরও 8টি পেন্সিল অবশিষ্ট থেকে যাবে, ঠিক আছে। এই 8 যে অবশিষ্ট, এটি দ্বারা আমরা বুঝতে পারি 8টি পেন্সিল কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে 41টি বক্স, তাই না? অথবা আমরা এখানে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি ভাগফল, আমরা লিখতে পারি ভাগফল 41 ভাগশেষ, আমরা লিখতে পারি ভাগশেষ 8। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি যে 41টি বক্স আমাদের প্রয়োজন এই 500টি পেন্সিল রাখার জন্য, এবং তারপরে আরও 8টি পেন্সিল কিন্তু অবশিষ্ট থেকে যাবে, তাই না? দেখো এটিকে কিন্তু আমরা এখানে রাখবো না, ঠিক আছে, এটিকে কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখতে পারি, আমরা উত্তর দিয়ে লিখতে পারি 41টি বক্স প্রয়োজন এবং এরপরে আরো কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। 8টি পেন্সিল, দেখো আমরা লিখবো 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। আচ্ছা, আমরা লিখলাম 41টি বক্স প্রয়োজন হবে, আমরা এখানে লিখতে পারি 41টি বক্স প্রয়োজন হবে, এবং এরপরে আরও 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, আমরা যদি 8 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো 8 নম্বরে বলা হয়েছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমানভাবে ভাগ করা হলে
প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। তখন এখানে বলা হয়েছে একটি তার রয়েছে, যে তারটির লম্বাই হচ্ছে 1716 মিটার। তাহলে এই 1716 মিটার লম্বা এই তারটিকে যদি আমরা 78টি সমান ভাগে ভাগ করি, হ্যাঁ, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। প্রতি ভাগের মানে কি, এক একটি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। দেখো এই অঙ্কটিকে কিন্তু আমরা পড়েই বুঝতে পারছি যে এখানে আমাদেরকে কী করতে বলা হয়েছে। আমাদের কিন্তু 1716কে 78 ভাগে ভাগ করতে বলা হয়েছে, মানে 78 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রতি ভাগে কত মিটার করে পড়বে, তাই না। তাহলে 8 নাম্বার দিয়ে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 1716 মিটার তারকে 78টি সমানভাবে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, তারপর আমরা 1716কে যদি আমরা 78 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু উত্তরটিকে পেয়ে যাব। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 8 নাম্বার দিয়ে লিখব 1716 মিটার, 1716 মিটার তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে সমান ভাগে প্রত্যেক ভাগে কত মিটার লম্বা, মানে কত মিটার হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব প্রত্যেক ভাগে হবে কত মিটার। আমরা এবারে কি করব, এই 1716কে আমরা লিখব হচ্ছে 1716, যেহেতু পুরো তারটি 1716 মিটার, যার কারণে 1716কে আমরা ভাগ করব কত দ্বারা, আমরা ভাগ করব 78 দ্বারা। আমরা লিখলাম 1716 ভাগ 78 এবং শেষে লিখব কি, যেহেতু এটি মিটারের হিসাব দেওয়া রয়েছে আমরা শেষে লিখব হচ্ছে মিটার। অর্থাৎ আমরা লিখলাম 1716 মিটার তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রত্যেক ভাগে হবে এত মিটার, অর্থাৎ ভাগ করার পর আমরা যা পাবো তত মিটার কিন্তু হবে, প্রত্যেক ভাগে তত মিটার করে হবে। এখন যদি আমরা এটিকে ভাগ করি, দেখো আমরা 78-এর সাথে 78কে আমরা ভাগ করবো কত দ্বারা, 78 দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 1716কে, তাই না। এখন দেখো 78-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা কি করব, দেখো 78-এর মধ্যে যেহেতু মোট দুটি অঙ্ক রয়েছে, দেখো 7 এবং 8 দুটি অঙ্ক রয়েছে, আমরা শুরুতে কি করব, দেখব যে দুটি অঙ্ককে এখান থেকে ভাগ করা যায় কিনা। দুটি অঙ্ক মিলে কত হয়, দুটি অঙ্ক মিলে হয় 17কে কিন্তু ভাগ করা যাবে না, কারণ 78 হচ্ছে 17 অনেক ছোট। এবার আমরা তিনটি অঙ্ককে একসঙ্গে ভাগ করব, তাহলে তিনটি অঙ্ক মিলে হয়ে যায় 171, এই তিনটি অঙ্ক, তাই না। এখন দেখো আমরা দেখব 78-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 171-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 78-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি কত হয়, 8 দুগুণে হয় 16, 16-র 6কে লিখলাম আমরা এখানে, হাতে থেকে আমাদের 1, 7 এবং 1কে 2কে গুণ করলে হয় 7 দুগুণে 14, 14 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 15। আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 156। এবারে যদি আমরা 78-এর সঙ্গে 3কে গুণ করি তাহলে কিন্তু 171-এর অনেক বেশি হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো, ঠিক আছে। তাহলে 2 দ্বারা গুণ করে যেহেতু আমরা 171-এর সবচেয়ে কাছের ছোট সংখ্যাটি পাচ্ছি, যার কারণে এই 2কে কিন্তু আমরা লিখে দেবো উত্তরের জায়গাতে, তাই না। আমরা উপরে লিখবো 2 এবং এই যে 156 পাচ্ছি, আমরা 156কে কিন্তু লিখে দেবো এই নিচে। এখন এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো উপরে রয়েছে 1 থেকে 6কে বিয়োগ করা যাবে না, কারণ 1 ছোট। 1কে আমরা কীভাবে বড় বানাবো, এই 7-এর কাছ থেকে 1 ধার করে এনে ওর কাছে কিন্তু নিয়ে আসবো। তাহলে ও ছিল আগে হচ্ছে শুধুমাত্র 1, এবং যখন এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এখন কিন্তু 6-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না। তাহলে 11 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা লিখে দিলাম 5। এখন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে না বন্ধুরা। 7 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 7 থেকে 1 চলে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 6। 6 থেকে নিচের 5কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র 1। এবারে এই 1 থেকে 1 চলে গেলে থাকে 0, আমরা জানি শুরুতে 0 কখনো দিতে হয় না, তার মানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি 15। এখন দেখো আমাদের কিন্তু এই 6কে ভাগ করা এখনো বাকি রয়ে গেল, তাই না। এই 6কে আমরা নিচে নামিয়ে আনবো। তাহলে এখন এই 6কে যখন নিচে নামিয়ে আনলাম তখন এখানে মোট হয়ে গেল 156। তাহলে 78-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 156 পাবো, দেখো তো। এই দেখো আমরা তো এখানে আগেই গুণ করে পেয়েছি 156, 78-এর সঙ্গে 2কে গুণ করে কিন্তু 156 আমরা পেয়েছি, তাই না। তাহলে তো আলাদা জায়গায় তার আমাদের গুণ করার কোনো দরকার নেই। 2কে গুণ করে যেহেতু 156 পাই, যার কারণে এই 2কে লিখবো আমরা আবারও উত্তরের জায়গাতে, এবং নিচে আমরা কিন্তু 156কে
আমরা লিখে দেবো একই রকমভাবে। তাহলে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করলে কত হয় দেখো, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। অর্থাৎ এখন কিন্তু আর কোনো অবশিষ্ট নেই। তার মানে আমরা ভাগফল পাচ্ছি কত, আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 22। তার মানে আমরা কী করবো, সমান সমান দিয়ে লিখে দেবো 22, শেষে রয়েছে মিটার, আমরা লিখে দেবো মিটার। অর্থাৎ আমরা এবারে বুঝতে পারছি যে এক এক ভাগে যখন আমরা 78টি ভাগ করলাম এই তারটিকে, তখন এক এক ভাগে হচ্ছে 22 মিটার করে কিন্তু পড়বে, তাই না? তাহলে উত্তর দিয়ে আমরা কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 22 মিটার, 22 মিটার। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, এখানে 9 নম্বরে বলা হয়েছে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? দেখো আমাদের কিন্তু বলা হয়েছে 85 কেজি চালের দাম হচ্ছে 2295 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? আমরা খুব সহজেই কিন্তু এটিকে সমাধান করতে পারি। আমরা যদি 85কে যদি আমরা 2295 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 কেজি চালের দাম কত। তাহলে আমরা এটিকে কীভাবে করে সাজাবো? আমরা লিখব 85 কেজি চালের দাম 2295 টাকা, সুতরাং আমরা নিচে লাইনে লিখবো সুতরাং 1 কেজি চালের দাম, তাই না? তাহলে দেখো 9 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা 9 নম্বর দিয়ে লিখব 85 কেজি চালের দাম, 85 কেজি চালের দাম, 85 কেজি চালের দাম কত টাকা দেওয়া রয়েছে? আমাদের দেওয়া রয়েছে 2295 টাকা, তাই না? দেখো আমাদের কিন্তু সবসময় কথার অঙ্কের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিষয়টি আমাদের প্রশ্নে বের করতে বলা হবে সেটিকে কিন্তু আমরা শেষে অর্থাৎ ডান পাশে গিয়ে লিখব। যেহেতু আমাদের চালের দাম বের করতে বলা হয়েছে, তার মানে কিন্তু এই টাকাটা অর্থাৎ দামটাকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। 85 কেজি চালের দাম 2295 টাকা, সুতরাং আমাদের কিন্তু এবারে বের করতে বলা হয়েছে 1 কেজি চালের দাম কত, তাই না? আমরা লিখব সুতরাং 1 কেজি চালের দাম। আচ্ছা 85 কেজি চালের দাম যদি 2295 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, তাই না? এবং কত কম হবে? এই 85 ভাগের 1 ভাগ হবে, মানে 85কে যদি আমরা 85 দ্বারা যদি আমরা একে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 কেজি চালের দাম কত, তাই না? তাহলে এখন আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 2295 ভাগ 85। দেখো এখন যদি আমরা ভাগ করি, শেষে টাকা রয়েছে, আমরা কি করব? শেষে কিন্তু আমরা টাকা আমরা কিন্তু একই রকমভাবে লিখে দেব। এবারে যদি আমরা 2295কে 85 দ্বারা ভাগ করি, আমরা দেখো আলাদা জায়গাতে যদি ভাগ করি, আমরা মাঝখানে লিখব 2295। এখন দেখো 85-র মধ্যে মোট কতটি অঙ্ক রয়েছে? 2টি অঙ্ক রয়েছে। তাহলে আমরা শুরুতে দেখব যে এখানে 2টি অঙ্ককে আমরা ভাগ করতে পারি কিনা। তাহলে 2টি অঙ্ক মিলে হয় 22। 22কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না 85 দ্বারা, কারণ 22 ছোট, যার কারণে আমরা 3টি অঙ্ককে কিন্তু ভাগ করব, তাই না? তাহলে 3টি অঙ্ক মিলে কত হয়? 229। এখন দেখো তো যে 85-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 229-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তাহলে দেখো 85-র সঙ্গে যদি আমরা শুরুতে 2কে গুণ করি, দেখি কত হয়। আমরা যদি 2কে গুণ করি, 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 10, 10-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 2 এবং 8কে গুণ করলে হয় 8 2 16, 16 এবং হাতের 1 মিলে হয়ে যায় 17। আমরা মোট পাচ্ছি কত? 170। এবারে যদি আমরা 85কে যদি আমরা 2 দ্বারা যেহেতু গুণ করেছি, এবার যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখি কত হয়। দেখো 85কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা যদি গুণ করি, 3 এবং 5কে গুণ করা হয় 3 5 15, 15 5কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের আবারও 1। 3 এবং 8কে গুণ করলে হয় 8 1 8, 8 2 16, 3 8 24, অর্থাৎ 3 এবং 8কে গুণ করলে পাই আমরা 3 8 24, 24 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 25। দেখো আমরা এখানে পাচ্ছি কত? 3 8 24, 24 এবং হাতের 1 মিলে হয়ে যায় 25। তার মানে আমরা পাচ্ছি 255, কিন্তু এখানে রয়েছে কত? 229। তার মানে কিন্তু এই 255 কি বড় হয়ে গেল, 229 হচ্ছে বড় হয়ে গেল, যার কারণে 3কে কিন্তু আমরা নিতে পারবো না। তার মানে আমরা বুঝতে পারি কি 2 দ্বারা গুণ করে যেহেতু 170 পাই, তাহলে এটিই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা এই 2কে লিখবো হচ্ছে কোথায়? 2কে লিখবো কিন্তু আমরা উত্তরের ঘরে, তাই না? অর্থাৎ ভাগফলের ঘরে। এবং 85কে 2 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি 170, যার কারণে আমরা এইখানে লিখে দেবো হচ্ছে 170, অর্থাৎ নিচে লিখে দেবো 170। এবার দেখো উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, 9 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 9। 2 থেকে 7কে বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। এটিকে আমরা কীভাবে বড় বানাবো? এই পাশের 2 থেকে যদি 1কে ওর কাছে নিয়ে আসি, তাহলে ও কিন্তু আগে ছিল 2, যখন এই 2 এর কাছ থেকে 1কে নিয়ে আসলাম, তখন 1 এবং 2 মিলে হয়ে গেল 12। এখন এই 12 থেকে 7কে বিয়োগ করলে
থাকে হচ্ছে 5, আমরা লিখে দেবো 5। দেখো এখানে কিন্তু 2 ছিল, 2 থেকে 1 আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 1। 1 থেকে নিচের 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 এবং 9। এখন দেখো এখানে কিন্তু এই যে শেষে 5 রয়েছে, এই 5কে কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেছে, তাই না? তাহলে আমরা এবারে কি করব? আমরা এবারে এই 5কে সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আমরা এখানে লিখে দেব 5। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত? 595। এখন দেখো তো 85-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 595-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? দেখো আমরা যদি এবারে আলাদা জায়গাতে গুণ করি, আমরা 85-এর সঙ্গে যদি এবারে আমরা কিন্তু অনুমান করে করে গুণ করব। আমরা যদি 7কে গুণ করি দেখি কত হয়। 7 এবং 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এ 5কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এবারে 7 এবং 8কে গুণ করলে হয় 7 8 56, 56 এবং এই 3 মিলে হয়ে যায় 57 58 59, তাই না? তাহলে এখানে হয় হচ্ছে 59। তার মানে আমাদের মোট হচ্ছে কত? 595। দেখো আমাদের কিন্তু 595 দরকার, আমাদের কিন্তু মিলে গেল, তাই না? যেহেতু 7-এর সঙ্গে গুণ করে মিলে গেল, যার কারণে 7কে আমরা লিখবো উত্তরের ঘরে এবং এই 595-কে লিখে দেবো নিচে। তাহলে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, 9 থেকে 9 চলে গেলে থাকে 0, 5 থেকে 5 চলে গেলে থাকে 0, অর্থাৎ কোনো অবশিষ্ট কিন্তু এখানে থাকে না। এবং আমরা উত্তর পাচ্ছি কত? 27। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেব 27 টাকা। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি? 1 কেজি চালের দাম হচ্ছে 27 টাকা। তার মানে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 27 টাকা। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো বন্ধুরা। এবারে যদি আমরা আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ 10 নম্বর অঙ্কের কাছে চলে যাই। দেখো এখানে 10 নম্বরে বলা হয়েছে তোমার কাছে 2784টি পুঁতি আছে, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে? দেখো আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে তোমার কাছে 2784টি পুঁতি আছে, তাহলে এই পুঁতিগুলোকে ব্যবহার করে আমাদের কিন্তু মালা তৈরি করতে হবে, ঠিক আছে? এখন বলা হয়েছে একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, তাহলে 98টি পুঁতি দিয়ে আমাদের একটি মালা হয়ে যায়, তারপরে আরও 98টি পুঁতি দিয়ে আরেকটি মালা হয়ে যায়। এইভাবে করে আমরা যদি সমস্ত পুঁতিগুলোকে ব্যবহার করি তাহলে মোট কতটি মালা তৈরি করতে পারবো সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? এই যে পুঁতি রয়েছে 2784টি, এটিকে যদি আমরা 98 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের মোট কতগুলো মালা তৈরি করা সম্ভব, মানে আমরা কতগুলো মালা তৈরি করতে পারবো। তাহলে এবারে এটিকে আমরা কিভাবে করে সাজাতে পারি? আমাদের যেহেতু বলা হয়েছে যে কতটি মালা তৈরি করতে পারবো, তার মানে মালার সংখ্যাটাকে কিন্তু আমাদের শেষে গিয়ে লিখতে হবে, তাই না? আচ্ছা এবারে তাহলে আমরা কিভাবে করে সাজাবো? আমরা লিখবো 98টি পুঁতিতে তৈরি হয় একটি মালা। দেখো তাহলে কিন্তু মালা সংখ্যাটি শেষে গিয়ে চলে গেল। আমরা শুরুতে লিখবো 98টি পুঁতিতে তৈরি হয় একটি মালা, এবং নিচে লাইনে লিখবো সুতরাং 2784টি পুঁতিতে তৈরি হয়। তারপর আমরা এই বড় সংখ্যাকে 98 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে আমরা 10 নম্বর দিয়ে কি লিখবো? আমরা 10 নম্বর দিয়ে লিখবো 98টি পুঁতি দিয়ে তৈরি হয় কতটি মালা? একটি মালা। দেখো আমরা লিখলাম 98টি পুঁতি দিয়ে তৈরি হয় একটি মালা তৈরি হয়। আচ্ছা আমরা দুইবার হয় লিখেছি, তাই না? আমরা লিখবো 98টি পুঁতি দিয়ে তৈরি হয় একটি মালা, সুতরাং আমাদের মোট পুঁতি রয়েছে কতটি? আমাদের কিন্তু মোট পুঁতি রয়েছে 2784টি, তাই না? তাহলে আমরা লিখবো সুতরাং 2784টি পুঁতি দিয়ে তৈরি হয়। এখন আমরা কি করবো? এই 2784কে আমরা 98 দ্বারা ভাগ করব। আমরা লিখবো 2784 ভাগ 98। শেষে যেহেতু রয়েছে টি মালা, আমরা লিখে দেব টি মালা, অর্থাৎ কতটি মালা তৈরি হবে সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব, তাই না? এখন যদি আমরা আলাদা জায়গাতে ভাগ করি, দেখো 98 দ্বারা যদি আমরা ভাগ করি 2784কে, দেখো আমরা কত পাই? আমরা দেখতে পাচ্ছি 98-এর মধ্যে যেহেতু মোট দুটি অঙ্ক রয়েছে 9 এবং 8, দুটি অঙ্ক, তার মানে আমরা শুরুতে দেখব দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। দুটি অঙ্ক মিলে হয়ে যায় কিন্তু 27, 2 এবং 7 মিলে হয় 27। তাহলে 27কে কিন্তু আমরা 98 দ্বারা ভাগ করতে
পারবো না। যার কারণে আমরা এবারে কী করবো, আমরা 3টে অঙ্ককে ভাগ করবো। এখানে 3টে অঙ্ক মিলে হয় 278। তার মানে আমরা এবারে দেখবো যে 98-এর সাথে কতকে গুণ করলে 278-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে 98-এর সঙ্গে যদি আমরা প্রথমে 2কে গুণ করি দেখি কত হয়। 8 এবং 2কে গুণ করলে হয় 8 2 16, 16 6কে লিখবো, এখানে হাতে থাকে আমাদের 1। তাহলে 2 এবং 9কে গুণ করলে হয় 9 2 18, 18 এবং 1 মিলে হয়ে যায় 19, তাই না? 18 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 19। তাহলে আমরা পাচ্ছি কত, 196। আবার দেখো 8 এবং 2কে গুণ করলে হয় 8 2 16, 16 6কে লিখলাম, এখানে হাতে থাকে আমাদের 1। 9 এবং 2কে গুণ করলে হয় 9 2 18, 18 এবং হাতের 1 মিলে হয়ে যায় 19। তাহলে আমরা এখানে লিখে দিলাম 19। আমরা মোট পাচ্ছি কত, 196। তাহলে এবার যদি 98কে আমরা 3 দ্বারা গুণ করি দেখি কত হয়। আমরা যদি 3 দ্বারা গুণ করি, দেখো 98কে, আমরা যদি 98কে 3 দ্বারা গুণ করি, 3 এবং 8কে গুণ করলে হয় 13 24, 24-এর 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 3 এবং 9কে গুণ করলে হয় 3 9 27, 27 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 29। আমরা এখানে পাচ্ছি কত, 294। তার মানে কিন্তু 278-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে 3কে কিন্তু আমরা নিতে পারবো। আমরা উত্তর নেব হচ্ছে কাকে, আমরা উত্তরে নিব হচ্ছে 2কে, তাই না? কারণ 3 দ্বারা গুণ করলে কিন্তু বড় হয়ে যায়, যার কারণে 2কে আমরা কিন্তু উত্তর হিসেবে নেব। আমরা 2কে লিখবো হচ্ছে এইখানে উত্তরের ঘরে, এবং 2 দ্বারা গুণ করে যেহেতু আমরা 196 পাচ্ছি, আমরা 196কে লিখে দেবো এইখানে নিচে। এখন এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। 7 থেকে কিন্তু 9কে বিয়োগ করতে পারবো না, কারণ 7 ছোট, এটিকে কীভাবে বড় বানাবো, এই 2-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বানালাম কত, 17। দেখো ও কিন্তু আগে ছিল 7, যখন এই 2-এর কাছ থেকে 1 পেলো, 1 পেয়ে হয়ে গেল 17। এখন কিন্তু 9-এর চেয়ে বড় হয়ে গেছে, তাই না? তাহলে এই 17-র চেয়ে 17 থেকে যদি 9 চলে যায়, তাহলে থাকে কত, থাকে কিন্তু আরও 8, তাই না? আমরা এখানে লিখে দেবো 8। এবারে দেখো এখানে কিন্তু আগে ছিল 2, 2 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 1। 1 থেকে নিচের 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা এখানে পাচ্ছি 82। এবারে এই যে 4 রয়েছে, এই 4কে কিন্তু ভাগ করা বাকি রয়ে গেছে। এখন এই 4কে আমরা কী করবো, সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে দেখো এখন মোট হয়ে গেল 824। এবারে দেখো তো 98-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 824-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। এবারে যদি আমরা 98-এর সঙ্গে 8কে গুণ করি দেখি কত হয়। 8 8 64, 64 4কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 6। 8 এবং 9কে গুণ করলে হয় 8 9 72, 72 এবং এই 6 মিলে হয়ে যায় 78, তাই না? তাহলে আমরা মোট পাচ্ছি 784, কিন্তু এখানে রয়েছে কত, 824। তাহলে এবারে যদি আমরা 98-এর সঙ্গে 9কে গুণ করে দেখি কত হয়। 98-এর সঙ্গে যদি 9কে গুণ করি আমরা, তাহলে 8 নং হয়ে যায় হচ্ছে 8 নং 72। 72-এর দেখো 72-এর 2কে লিখলাম আমরা এখানে, হাতে থেকে হচ্ছে 7। 9 এবং 9কে গুণ করলে হয় 9 নং 81, 81 এবং এই 7কে গুণ করলে হয়ে যায় হচ্ছে 89, তাই না? 88, 81 এবং 7কে গুণ করলে হয়ে যায় 88, অর্থাৎ 88। আমরা এখানে পাচ্ছি 882, তার মানে কিন্তু 824-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে এই 9কে কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। আমরা কি করব, 8কে সঠিক উত্তর হিসেবে নেব, তাই না? 9-এর চেয়ে একটু ছোট কত, 8। 8 দ্বারা গুণ করে পাচ্ছি আমরা কত, 784। এটি হচ্ছে আমরা সঠিক উত্তর হিসেবে নেব। তাহলে আমরা এখানে উত্তরে লিখে দেবো হচ্ছে 8, এবং এই যে 784 পাচ্ছি আমরা, এই 784-কে আমরা লিখে দেব নিচে। এবারে দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 4 থেকে 4 চলে গেলে থাকে 0। 2 থেকে 8কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 2 ছোট। এই 2কে আমরা কীভাবে বড় বানাবো, 8-এর কাছ থেকে 1কে ধার করে যখন আমরা এই 2-এর কাছে নিয়ে আসলাম, এই 1 পেয়ে 2 হয়ে গেল এখন 12, তাই না? 1 এবং 2 মিলে হয়ে গেল 12। তাহলে 12 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 4। দেখো এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি 8, 8 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে 8 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 7। 7 থেকে 7 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে এখানে কিন্তু আমরা অবশিষ্ট পাচ্ছি 40, তাই না? তাহলে এই যে 28 পাচ্ছি, 28 দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা এই যে 2784টি পুঁতি রয়েছে, এটিকে ব্যবহার করে কিন্তু আমরা মোট 28টি মালা তৈরি করতে পারি। আমরা লিখব 28টি মালা, এবং তারপরে কিন্তু আমাদের আরও 40টি পুঁতি অবশিষ্ট থাকবে। আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়নি যে কতটি পুঁতি অবশিষ্ট থাকবে, আমাদের শুধু বলা হয়েছে কতটি মালা আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, 28টি মালা, অর্থাৎ আমরা 28টি মালা কিন্তু মোট তৈরি করতে পারবো। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব 28টি মালা। আশা করি তোমরা সকলেই খুবই সহজে আজকে প্রত্যেকটি
অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।